আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের মেডিটেশন সেশনে। আজকে আমাদের সেশনের টপিক হচ্ছে হ্যাপিনেস সিক্রেটস। হ্যাপিনেস সিক্রেট আসলে আমরা সবাই কিন্তু সুখী হতে চাই। এটা আমাদের ভিতরে সবসময় একটা কামনা থাকে যে কিভাবে আমরা আরো সুখী হতে পারি। কিন্তু এটাও আমরা জানি যে সুখের পিছনে ছোটাটা একটা মরীচিকার পিছনে ছোটার মতন, কারণ এ ধরনের বাস্তবতা আমরা সবাই এটার মুখোমুখি হয়েছি যে আমরা যেটা চাই এরকম কিছু যদি পেয়ে যাই তাহলে সেটার প্রতি আমাদের আকর্ষণ একসময় কমে আসে এবং তখন কিন্তু আমাদের সেটা আর ভালো লাগে না, আমাদের নতুন কিছুর প্রতি তখন আবার আগ্রহ তৈরি হয়। এটাকে বলে হেডোনিক ট্রেডমিল। তার মানে তার ব্যাপারটা এরকম যে আমরা যখন একটা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাই তখন আমাদের ব্রেইনের যেটা রিওয়ার্ড সিস্টেম, সেই রিওয়ার্ড সিস্টেমটা ওটা তখন নিস্তেজ হয়ে যায়। তখন আমাদের আর রিওয়ার্ড বা আমরা তখন আগ্রহ অনুভূতি আমাদের আসে না। তাহলে এই আগ্রহটা না আসার কারণে আমাদের আবার নতুন কোনো লক্ষ্য আমাদের ভিতরে, লক্ষ্যের দিকে আমরা এগোতে থাকি। তাহলে এই জিনিসটাতে এখন রিসার্চে যেটা দেখা যায় যে আসলে আমরা যতক্ষণ আমরা কোনো কিছুর প্রতি কোনো লক্ষ্যের দিকে চলতে থাকি ওই সময় আমাদের ডোপামিন সবচাইতে বেশি অ্যাক্টিভেশন হয়, ডোপামিন সিস্টেম। তার লক্ষ্যে পৌঁছানোটা কিন্তু ইম্পর্টেন্ট না, লক্ষ্যের দিকে চলাটা। অর্থাৎ লক্ষ্য অর্জন করার মধ্যে ব্রেন ওটাতে আনন্দ, অর্জন করার পরে কিন্তু আর আনন্দটা থাকে না, কিন্তু যতক্ষণ অর্জন করার পথে আমরা থাকি ততক্ষণ বেশি আনন্দ থাকে। এবং লক্ষ্যের দিকে যখন আমরা এরকম হয় যে আমরা আনসার্টেনিটি থাকে, অর্থাৎ আমরা কি লক্ষ্য অর্জন করতে পারবো কিনা, আমরা যেটা চাচ্ছি সেটা পাবো কিনা, এরকম যখন একটা অনিশ্চয়তা থাকে তখন আরো বেশি আমাদের এই যে ডোপামিন সিস্টেমটা অ্যাক্টিভেটেড হয়। তো আমাদের এই মেডিটেশন সেশনে যেটা আমরা যেভাবে মেডিটেশনটা করি, আমরা ব্রিদিং এক্সারসাইজ করি। ব্রিদিং এক্সারসাইজটা এরকম যে 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই নাক দিয়ে, আর কি এরকম 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেওয়ার পর শ্বাসটা ধরে রাখতে হবে 1 থেকে 4 গুনতে গুনতে। এরপরে আবার 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে হবে। তাহলে 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নিব, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখবো, এরপরে 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকবো নাক দিয়ে। এবং যখন আমরা শ্বাস ছাড়বো তখন পেটটা ভিতরের দিকে যতটুকু সম্ভব টেনে নেওয়ার চেষ্টা করব, যাতে করে ফুসফুসের বাতাসটা বের হয়ে যায়। মানে ডায়াফ্রাম আমাদের যেটা একটা মাংসপেশি, সেটা সংকুচিত হবে, যার ফলে ফুসফুসের নিচের দিকে যে অংশটায় সাধারণত বাতাসে আসা যাওয়া হয় না, ওই অংশটার বাতাসটা বের হয়ে আসবে। তখন পরে যখন আমরা আবার নিঃশ্বাস দেব তখন একেবারে ফ্রেশ বাতাস আমাদের ফুসফুসে প্রবেশ করবে। তাহলে আমরা চোখ বন্ধ করে ব্রিদিং এক্সারসাইজ শুরু করি। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, আবার 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও আমরা 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস ছাড়তে থাকি। আমরা এখন মেডিটেশনের মধ্যে আছি। মেডিটেশন নিয়ে আমাদের ভিতরে অনেক ভুল ধারণা প্রচলিত, যে আমরা মনে করি যে বিশেষভাবে আমরা যখন কোনো দিকে মনোযোগ দিতে পারবো বা আমাদের মনে যখন কোনো চিন্তা ভাবনা চলবে না সেটাই মেডিটেশন। আসলে সেটা মোটেও মেডিটেশন না, কারণ ওই ধরনের কোনো পরিস্থিতি ওটা অবাস্তব। আমাদের ডিফল্ট মোড নেটওয়ার্ক, ব্রেইনের কিছু নিউরোনাল নেটওয়ার্ক আছে, সেখানে অ্যাক্টিভেশন হবে যখন আমরা খুব অ্যাক্টিভলি কোনো কাজে এনগেজড থাকি না। অর্থাৎ আমি খুব মনোযোগ দিয়ে কোনো একটা কাজ করতে হচ্ছে, যেমন আমি দ্রুত একটা রান্না করতে হচ্ছে যেখানে আমাকে খুব দ্রুত ডিসিশন নিতে হবে, অথবা
নতুন কিছু আমি শিখছি, এটা ড্রাইভিং শিখছি, এক্ষেত্রে আমার ডিফল্ট মোড নেটওয়ার্ক ইনঅ্যাক্টিভ থাকবে। কিন্তু এছাড়া যখন আমরা জেগে আছি কিন্তু অ্যাক্টিভ কিছু করছি না, তখনই আমাদের ব্রেনের এই অংশটা অ্যাক্টিভেটেড হবে। এখানে আমাদের অটোবায়োগ্রাফিক্যাল মেমোরি তৈরি হয়, মেমোরি রিফ্রেশ হয়, সবসময় নতুন আপডেটেড হয়, মেমোরি আপডেটেড হয়। আবার ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে যখন মেডিটেশনের ভিতরে আমাদের বিভিন্ন চিন্তা ভাবনাগুলি আমাদের মনে আসতে থাকবে, আমরা অনেক সময় ভুলবশত সেগুলিকে তাড়ানোর চেষ্টা করি, রিভার্স করার চেষ্টা করি, যে কেন আমার ভিতরে চিন্তা ভাবনা আসছে, এটা তো তাহলে মেডিটেশন হচ্ছে না। কিন্তু যত বেশি আমরা এদেরকে তাড়ানোর চেষ্টা করব, তত বেশি এরা আরো জাঁকিয়ে বসবে। আমি এদেরকে যখন স্বাভাবিকভাবে নিব, এরা আমার ব্রেনে তৈরি হচ্ছে, এরা আমার ব্রেনের অংশ এবং এটাই স্বাভাবিক। আমি যখন অ্যাক্টিভলি, যেহেতু আমি কোনো কাজে এনগেজড নই, অংশগ্রহণ করছি না, সুতরাং আমার মনের মধ্যে বিভিন্ন চিন্তা ভাবনা আসবে যাবে, এটাই স্বাভাবিক। তাহলে এটাকে যখনই আমি স্বাভাবিকভাবে মেনে নিব, তখনই সেটা হবে মাইন্ডফুলনেস, এবং সেটাই হচ্ছে মেডিটেশন। একইভাবে এখন যদি একটা ফোন বেজে ওঠে, আমি যদি এটা নিয়ে স্ট্রেসড হই, ইস কেন ফোনটা বাজলো, আমার মেডিটেশনটা এখন ভঙ্গ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আসলে মেডিটেশন ভঙ্গ হয়ে যাবে। কিন্তু আমি যদি স্বভাবতই চোখ খুলে দেখি, আচ্ছা কি ফোন দেখি, কোনো জরুরি ফোন কিনা, জরুরি না হলে আমি হয়তো বা বন্ধ করে দিলাম। আর যদি কেউ হয়, বুঝি যে সে খুব অরিড, তাকে ফোন করে আমি বললাম যে আচ্ছা আমি এখন মিটিংয়ে আছি, আপনি 1 ঘন্টা পরে আমাকে ফোন করেন। আমি আবার ফোনটা রেখে দিলাম, তাহলে আমি কিন্তু মেডিটেশনের মধ্যেই থেকে যাচ্ছি। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আজকে মেডিটেশনে আমার এক গেস্ট, ওনার প্রশ্ন ছিল এরকম যে মেডিটেশনের চাইতে আমার কথা শুনতে বেশি তার পছন্দ। আমি তখন তাকে এটাই বললাম যে আসলে আমি যে কথাগুলি বলি সেটাই মেডিটেশনের মধ্যেই বলবো, কিন্তু পার্থক্য হচ্ছে এটাই, যখন আমরা মেডিটেশনের মধ্যে ওই একই কথাগুলি আলোচনা করব, তখন আমাদের ব্রেইনে ওটা আরো বেশি অ্যাক্টিভলি কাজ করে বা করবে। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। এ কারণে বলা হয় যে আমাদের ব্রেন সবসময় ইনফরমেশন নিতে থাকে, ফিডব্যাকগুলি, বাইরের যে স্টিমুলার যত ইনফরমেশন সবগুলি ব্রেন নেয়, এবং এমনকি আমরা যখন ঘুমিয়ে থাকি তখনও নেয়, আমরা ওটা সচেতনভাবে বুঝি না। এই কারণে যদি পরীক্ষার সময় যদি কেউ পড়ার রেকর্ড কানের কাছে বাজিয়ে রাখে, তাহলে সেটাতেও কিন্তু তার লার্নিং হবে, সে না চাইলেও বা সে না জানলেও। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা মাইন্ডসেট নিয়ে কথা বলি, যে আমরা আসলে সুখের পিছনে দৌড়ানোর ব্যাপারে অনেক রকম মতবিভেদ আছে, এবং যারা সেলফ হেল্প নিয়ে কাজ করেন বা অন্যকে ইন্সপায়ার করতে চান, একটা জিনিস কিন্তু তাদের সবারই প্রায় ভুল হয়, আমারও সেক্ষেত্রে অনেক সময় ভুল হয়। সেটা হচ্ছে যে আমরা নিজেরা যেরকম অন্যদেরকে ঠিক সেইভাবে মনে করি, এবং আমরা নিজেরা যেটা করে ভালো লেগেছে, ভালো হয়েছে মনে করি, অন্যরা বুঝি সেটা ফলো করলে তাদেরও একই রকম উপকার হবে। এটা একটা কগনিটিভ এরর। মূল ব্যাপারটা হচ্ছে যে এক একজনের ধারা এক এক রকম, সেটা তার ন্যাচারাল ফ্লো, এবং একজনেরটা
সম্পূর্ণ ইউনিক, হাতের রেখার মতন, ফিঙ্গারপ্রিন্টের মতন, এটা কিন্তু একজনের সাথে আরেকজন কম্পারেবল না। এখন যদি আমরা চাই যে একটা আপেলকে আমি কমলায় পরিণত করব, তাহলে সেটা হবে অবাস্তব। এবং তার চাইতে মূলে গোড়ার যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে কেন আমি একটি আপেলকে কমলায় পরিণত করতে চাইব। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে করতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমাদের চিন্তা ভাবনা আমাদের নিজেদেরকে কেন্দ্র করে সংগঠিত হয়। আমাদের যে অটোবায়োগ্রাফিক্যাল মেমোরি, আমাদের যেগুলির কথা বলছিলাম, মেডিটেশনে যখন আমরা থাকি তখন বিভিন্ন চিন্তা ভাবনা আমাদের ভিতরে আসে। তাহলে এই যে চিন্তা ভাবনাগুলি আসে, সেই চিন্তা ভাবনাগুলি হচ্ছে আমাদের নিজেদের নিয়ে, নিজেদের চিন্তা। আমরা সেটাকে আমাদের নিজেদের চিন্তা হিসাবেই মনে করি। তাহলে এই যে নিজেদের চিন্তা আমরা মনে করছি, এইটা কিন্তু আমাদের জন্য, আমাদের এটাকে বলে ইগোসেন্ট্রিক চিন্তা। তাহলে এই যে ইগোসেন্ট্রিক যখনই হচ্ছে আমাদের চিন্তা, আমাদের কথাবার্তাগুলি, তখনই যেটা সমস্যা হবে যে আমরা অন্যদের থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলব। আবার ব্রিথিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে যদি আমরা আমাদের চিন্তাগুলি ইগোসেন্ট্রিক না হয়ে অ্যালোসেন্ট্রিক হয়, অর্থাৎ আমরা সবকিছুর অংশ, সবকিছু নিয়েই আমরা, প্রকৃতি থেকে আমরা বিচ্ছিন্ন না, আমাদের চামড়া দিয়ে শুধু আমরা যে বিচ্ছিন্ন কেউই না, কারণ আমার অস্তিত্ব সবকিছু নিয়েই আমি। এভাবে যখন আমরা চিন্তা করব, তখন কোনো কিছুর সাথে নিজের আর পার্থক্য বা দ্বন্দ্বের খুব বেশি কোনো অবকাশ থাকবে না। আবার ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে আমরা আমাদের সুখে থাকার যে বিষয়টা নিয়ে আমাদের আজকে মেডিটেশন, এটার যে গোপন রহস্য, সেই রহস্যের একটি হচ্ছে কানেক্টেডনেস। অর্থাৎ আমরা যত বেশি নিজেদেরকে বিচ্ছিন্ন রাখবো, বিচ্ছিন্ন চিন্তা করব, তত বেশি আমরা অসুখী হব। আর যত বেশি আমরা মনে করবো যে না, সবকিছু নিয়ে আমি, সবকিছু আমারই অংশ, তত বেশি আমরা নিজেদের ভিতরে আমাদের একটা প্রশান্তি তৈরি হবে। এবং সেই প্রশান্তিটা হচ্ছে সুখ। কারণ সুখ বলে কোনো গন্তব্য কিছু না, আবার সুখ বলতে আমরা যে অত্যন্ত ভালো লাগার অনুভূতিও না, কারণ সেটার সাথে অবিমিশ্রভাবে জড়িত থাকবে খারাপ লাগার অনুভূতিও। সব দুটোকেই আমাদের দুটোর আস্বাদই নিতে হবে। শুধুমাত্র সুখ আমরা অনুভব করব, কষ্ট কখনোই জীবনে আসবে না, এটা অবাস্তব। কিন্তু আমাদের মাইন্ডসেট যদি ডিফারেন্ট হয়, এটাকেও যদি পরিবর্তন করা যায়, তাহলে আমরা সব কিছুকে উপভোগ করতে পারবো আনন্দের সাথে এবং উত্তেজনার সাথে, রোমাঞ্চের সাথে। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা ছোটবেলা থেকেই শিখে এসেছি যে আমাদেরকে কিছু করতে হবে, আমরা যা সেটা সম্পূর্ণ নই, আমরা অসম্পূর্ণ, আমাদেরকে আরো কিছু অ্যাচিভ করতে হবে, আমাদেরকে একটা গন্তব্যে পৌঁছাতে হবে। কিন্তু আসলে প্রাকৃতিকভাবে আমরা কিন্তু যা হবার সেটা আমরা হয়েই আছি। প্রতিটা মুহূর্তে যেটা হবার ছিল আমরা সেটাই হয়ে আছি। যেমন একটা গাছের বিভিন্ন পর্যায়ে
ওই পর্যায়ে ওই গাছটা ওরকম হওয়ার কথা, এই গাছটার উচ্চতা এমন হওয়ার কথা, এরকম পাতা হওয়ার কথা, সেটা সেরকমই হয়। আমরাও আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে আমরা যে যে অবস্থাতেই থাকি না কেন, ওইটাই হচ্ছে ওই মুহূর্তে আমার স্বাভাবিকতা, প্রাকৃতিকভাবে আমার স্বাভাবিকতা। তাহলে এটাকে জোর করার কিছু নেই। গাছকে যেমন জোর করে আমি একদিনে এটাকে আমি 5 ফুট লম্বা করতে পারবো না, বা আমার উচ্চতাকে আমি বাড়াতে পারবো না, ঠিক সেইভাবে আমি এটা হতে চাই, আমি এটা করতে চাই, নিজেকে সেলফ ইমপ্রুভ করতে চাই। এই যে করতে চাওয়া, এটাও কিন্তু কোনোদিনই সফল হবে না, কোনোভাবেই কারো সফল হবে না। আমি এই মুহূর্তে কি যেটাই হই না কেন, সেইটাই হচ্ছে আমার স্বাভাবিকতা। এইটাকে যখন আমি পরিপূর্ণভাবে আত্মস্থ করতে পারবো, নিজের ভিতরে মেনে নিতে পারবো, শুধু মেনে নেওয়া না, এটাকে আলিঙ্গন করতে পারবো, এটাকে আপন করে নিতে পারবো, যে এই মুহূর্তে আমি, আমার ভিতরে রাগ হচ্ছে, এই মুহূর্তে আমি কান্না করছি, বা এই মুহূর্তে আমার যেটাই হচ্ছে না কেন, ঈর্ষা হচ্ছে, যাই হোক না কেন, এইটাই হচ্ছে এই মুহূর্তের আমার প্রাকৃতিক প্রকাশ। তাহলে এই প্রকাশটা সম্পূর্ণ প্রাকৃতিক, এটা নিয়ে জাজমেন্টাল হওয়ার কিছু নেই। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা যেটা বলছিলাম, যে আমরা যখন অ্যালোসেন্ট্রিক চিন্তা ভাবনা থাকবে, যে সবকিছুই আমার অংশ, তাহলে কিন্তু আরেকজনের সাথে আমাদের কোনো বিরোধের কিছু নাই। হতে পারে আমার আপন কেউ, আমার হয়তো বা বড় বোন, সে আমার প্রতি অত্যন্ত সব রাগ করে থাকে। এখন আমি যদি এভাবে চিন্তা করি যে সবই তো এক, তাহলে আমি আমার দৃষ্টিতে সঠিক, সে তার দৃষ্টিতে সঠিক। তাহলে আমি যদি বৃহত্তর দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, যারা বুদ্ধিমান তারা নিজেদের বাইরেও চিন্তা করতে পারে, তারা ইগোসেন্ট্রিক হয় না। তো আমি যদি ওভাবে চিন্তা করি, তাহলে কিন্তু তার পার্সপেক্টিভটা তার দিক থেকে সঠিক, তাহলে কি এটাকে আমি নাকচ করে দিতে পারি না, কারণ এটিও একটি পার্সপেক্টিভ, এটিও একটি দৃষ্টিভঙ্গি, এটিও একটি ওয়ে অফ থিঙ্কিং। তাহলে আমার চিন্তা ভাবনা যেরকম, আরেকজনের চিন্তা ভাবনা আরেক রকম, এবং এটাই স্বাভাবিক যে একজনেরটা আরেকজনের সাথে মিলবে না। যেমন ফিঙ্গারপ্রিন্ট কারোর সাথে মিলবে না, যেমন সমুদ্রের ঢেউ, একটা ঢেউ আরেকটার সাথে মিলবে না, আকাশের মেঘ, একটা মেঘ আরেকটার সাথে মিলবে না, ঠিক সেইভাবে আমার চিন্তা ভাবনা কোনো বিষয়ে, সেটা আরেকজনের চিন্তা ভাবনা ওই একই বিষয়ে, এটাও সবসময় না মেলাটাই স্বাভাবিক। এই বাস্তবতাটাকে যখন আমি মেনে নিচ্ছি, এটাকে যখন আমি এমব্রেস করে নিচ্ছি, আলিঙ্গন করে নিচ্ছি, তাহলে কিন্তু আমি তার প্রতি আমার যে রাগটা থাকে, সেই রাগটা কিন্তু আর তখন আমার ভিতরে থাকার কথা না। খুব সুন্দর একটা উদাহরণ আছে, একজন তাওয়িস্ট মঙ্ক, চাইনিজ একজন মঙ্ক, একজন মানে সাধু। তো উনি একটা নৌকায় করে, মানে বোট মেডিটেশন করছিলেন, অর্থাৎ নৌকাটা একটা লেকের ভিতরে ওনার আস্তে আস্তে চলছিল, এবং উনি নৌকায় শুয়ে শুয়ে যে স্রোতে আস্তে আস্তে নৌকাটা দুলছে, এটার ভিতরে উনি মেডিটেশন করছেন। এমন সময় হঠাৎ করে অন্য একটা নৌকা তার নৌকাটাকে ধাক্কা দিল, তাতে তার উনি চমকে উঠলেন, নৌকাটা কেঁপে উঠলো, এবং ওনার মেডিটেশন তো ভেঙে গেলই, উনিও পর্যন্ত রেগে গেলেন যে এই রকম আহাম্মকের মতন কে নৌকাটা দিয়ে আবার এই শান্ত নৌকাটাকে ধাক্কা দিল। উনি রাগে ক্ষিপ্ত হয়ে সেই নৌকাটার দিকে তাকিয়ে দেখেন যে ওই নৌকাতে আসলে কেউই নেই। ওই নৌকাটা আসলে তার যে দড়ি দিয়ে বাঁধা ছিল, সেই দড়িটা কোনোভাবে খুলে গিয়েছে, এবং নৌকাটা ভাসতে ভাসতে তার নৌকাটার সাথে এটা একটা ধাক্কা লেগেছে। এটা ন্যাচারালি একটা অ্যাক্সিডেন্ট। তো উনি যখন তাকিয়ে দেখলেন যে ওই নৌকাটাতে কেউ নেই, তখন উনি চিন্তা করলেন যে তাহলে আমি যে রাগটা নিয়ে তাকিয়েছিলাম, যে যেই থাকুক না কেন তাকে আমি আচ্ছা বকাবকি করবো, যে কি বাবা তুমি কি অন্ধ নাকি, তুমি একটা নৌকা এভাবে ধাক্কা লাগিয়ে দিলে, কিন্তু ওখানে তো আমি কাউকেই পেলাম না, তাহলে আমি কার উপর রাগটা প্রকাশ করব। ওনার সাথে সাথে ওনার রাগটা মিলিয়ে গেল। তাহলে এই যে রাগ আমরা করি,
এটা আসলে আমরা কাউকে আমরা চাই যে এটাকে কারোর উপর ডিসপ্লেস করব, কারোর উপর এটাকে ঢেলে দিব, আমরা খুঁজতে থাকি। কেন খুঁজি? কারণ এটা একটা ইমোশন আমাদের ভিতরে তৈরি হয়, এটাকে আমরা মানতে পারি না বলেই এটাকে আমরা মিসপ্লেস করার চেষ্টা করি, এটাকে জাস্টিফাই করার চেষ্টা করি, রেশনালাইজ করি। যে ওইখানে যদি নৌকাতে লোক থাকতো তখন আমার মনে হতো হ্যাঁ ওই লোকটাকে দেখে আমার রাগ হয়েছে, ওই লোকটা এই কাজটা করেছে বলেই আমার রাগটা হয়েছে। ওটাকে আমি জাস্টিফাই করতাম। জাস্টিফাই কেন করছি? কারণ ইন দ্য ফার্স্ট প্লেস আমি মনে করছি রাগ খারাপ। সুতরাং আমার ভিতরে যখনই রাগ হচ্ছে তখন আমি সেটাকে একটা কারণ দর্শাচ্ছি যে আসলে আমি তো রাগ করতে চাইনি, রাগটা এমনি হওয়ার ছিল এবং রাগটা হয়েছে আসলে। তখন আমরা যখন এইভাবে চেয়ার দিতে পারেন, তাহলে আমরা যখন নিজেদের রাগকে এইভাবে অ্যাকসেপ্ট করতে না পারি তখনই আমরা অন্য কোনো একটা কারণ তৈরি করে ফেলি, আমাদের ব্রেইন তৈরি করে বলে যে আচ্ছা আমি তো আসলে রাখতে চাই নাই কিন্তু এই কারণে রাখতে বাধ্য হয়েছি, বা কোনো কারণে আমার মনটা খুব বিক্ষিপ্ত ছিল, আমরা কারণ খোঁজার চেষ্টা করি কিন্তু আসলে এখানে কোনো কারণ নেই। প্রকৃতির কোনো কিছুর কার্যকারণ খোঁজার চেষ্টা করাটা অর্থহীন। সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, এখন যদি আমি এটার কারণ বিশ্লেষণ করতে চাই এটা কেন হচ্ছে, কেন এরকম হবে, এটা আসলে এটার কারণ নেই। এটা একটা ন্যাচারাল ফেনোমেনা এগুলি, এবং এগুলি হচ্ছে ডান্সের মতন, নাচের মতন, বা এটা হচ্ছে সঙ্গীতের মতন। মিউজিকের কোনো কারণ নেই। মিউজিক কেন আমাদের ভালো লাগে? আপস অ্যান্ড ডাউনস আছে। মিউজিকের তাল একবার উচ্চ হয় একবার নিচু হয়, একটানা যদি একটা হর্নের আওয়াজ কিন্তু মিউজিক না। তাহলে এই যে আপস অ্যান্ড ডাউনস, এইটা আমাদের ভিতরে অনুরণন তৈরি করে। এটাই হচ্ছে অনিশ্চয়তা, উত্থান এবং পতন। তাহলে আমরা শুধু যদি জীবন তথাকথিত সুখময় হতো তাহলে সেটা হতো সেই একটানা মিউজিকের একটা তালের মতন, যেটাতে কোনো অ্যাকচুয়ালি তাল না। তাল হতে হলেই তো সেটাতে আপস অ্যান্ড ডাউনস থাকতে হবে। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নিতে থাকি, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে আমাদের সিক্রেট অফ হ্যাপিনেসের একটি বিষয় আমরা জানলাম, বা কয়েকটি বিষয় জানলাম। একটা হচ্ছে নিজেদেরকে যত বেশি আমরা বিচ্ছিন্ন মনে করব তত বেশি আমরা অসুখী হতে থাকব, এবং আমাদের নিজেদের ভিতরের আবেগ অনুভূতিকে যত বেশি আমরা অস্বীকার করতে থাকব তত বেশি আমরা অসুখী হতে থাকব। আমার ভিতরে যখন একটা দুঃখ আসবে সেই দুঃখটাকেও আমাকে আলিঙ্গন করতে হবে, এইটাকেও আমাকে ভালোবাসতে হবে, কারণ এটা আমার একটা ইমোশন। এরকম সবার ভিতরে হোক বা না হোক, আমার ভিতরে এই মুহূর্তে হচ্ছে, এটা আমার অংশ, আমার ফিঙ্গারপ্রিন্ট, আমার অস্তিত্বের অংশ। তাহলে মায়ের কাছে সন্তান যেরকম আপন, আমার কাছে আমার সকল আবেগ অনুভূতিও আপন। তাহলে এটাকে আমি আপন যখন মনে করব তখন এরা আমার অস্তিত্বের অংশ হয়ে যাবে। এরা অস্তিত্বের অংশ, কিন্তু আমি এটাকে মানতে চাই না। সাধারণত আমরা মানতে চাই না, আমরা আমাদেরকে পরিবর্তন করতে চাই। তার মানে এটা অনেকটা এরকম, মায়েরা যদি বলে যে এই সন্তান আমার চাই না, আমি এই সন্তানকে নিয়ে হ্যাপি না, আমার সন্তানটা এইরকম হওয়া উচিত, আমি অমুক টিভিতে অমুক সেলিব্রিটিকে দেখেছি, আমার সন্তান হবে ওই রকম স্পোর্টসম্যানের মতন হবে। সেটা যেমন অবাস্তব, মায়ের কাছে সন্তান আপন, এবং মায়ের ভালোবাসা সন্তানের প্রতি এটা যেমন চিরন্তন। বায়োলজিক্যাল কারণ আছে বটে, এটা ইভলিউশনারি কারণ আছে, হরমোনাল কারণেই শুধু এটা হয়, এটার খুব বড় মাহাত্ম্য তেমন কিছু নেই, কিন্তু সেটা ভিন্ন বিষয়। ঠিক আমাদের নিজেদের আবেগ অনুভূতিগুলিও তাই, মায়ের কাছে সন্তানের মতন এরাও হচ্ছে আমাদের আপন, কারণ এরা আমাদের অবিচ্ছেদ্য অংশ। এদেরকে যখন আমি আত্মস্থ করতে পারবো তখন
আমার ভিতরে প্রশান্তি আসবে। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস নেই। 1 থেকে 4 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ধরে রাখি। আবার 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস ছাড়তে থাকি। সুখের আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে নেগেটিভ কম্প্যারিজন। অর্থাৎ আমরা সোশ্যাল মিডিয়াতে প্রায় দেখি যে অনেকের সম্পর্কে অনেক পজিটিভ কিছু, যে অনেকে অনেক কিছু অ্যাচিভ করেছে। তো আসলে নিউজগুলি এমনভাবে তৈরি হয় যে প্রতিটা মানুষের শুধুমাত্র ব্রাইট সাইডগুলিকেই হাইলাইট করা হয়। আমরা চিন্তা করে দেখি, আমরা যে সোশ্যাল মিডিয়াতে যখন পোস্ট দেই, আমরা কিন্তু আমাদের সুন্দর ছবিটিকে পোস্ট দেই, আমাদের হাসি খুশি, আমাদের আনন্দময় ছবিটাকেই আমরা পোস্ট দেই। যেই মুহূর্তে আমি দুঃখে আছি, আবার অথবা যেই মুহূর্তে আমি হয়তো আমার স্পাউসের সাথে রান্নার লবণ নিয়ে একটা ছোটখাটো ঝগড়াঝাটি হয়েছে, সেই মুহূর্তে কিন্তু আমাদের দৃশ্য ধারণ করে ওটা আমরা প্রকাশ করি না। তাহলে এই যে আমাদের একটা বায়াসনেস, এই বায়াসনেসের কিন্তু এটা টু সাইডেড সয়ের মতন, টু সাইডেড রেজার্ডের মতন। যে এটাতে প্রবলেমটা হচ্ছে যে আমরা নিজেদেরকে ধোঁকা দিচ্ছি। আমরা শুধুমাত্র আমাদের ব্রাইট সাইডটাকে হাইলাইট করছি। এই যে দেখো আমি কত সুখে আছি, এই যে দেখো আমি বেড়াতে গিয়ে এই যে ছবিটা তুলছি, ফুলের বাগানে গিয়ে সুন্দর একটা হাসি মাখা ছবি তুললাম। তাহলে এভাবে আমরা নিজেদেরকে আড়াল করে রাখছি। আমার ভিতরে যে ডাউন সাইড আছে, আমিও যে মানুষের সাথে ঝগড়া করতে পারি, আমিও যে রিক্সাওয়ালার সাথে বার্গেন করতে পারি, আমিও যে মানুষের কেন আমার কাছ থেকে 2 টাকা বেশি নিল এটা নিয়ে আমি যে ক্ষিপ্ত হতে পারি, আমিও আমার স্পাউস বা আমার সন্তান বা আপনজন বা আমার শ্বশুর বা শাশুড়ি, তার সাথে আমিও যে ত্যক্ত বিরক্ত হতে পারি। এই জিনিসগুলিকে আমরা এড়িয়ে চলি, এগুলিকে নিজেদের কাছ থেকে এড়িয়ে চলি। অন্যদের কাছে প্রকাশ করার তো এটাকে আমরা মানে অসম্ভব মনে করি যে আয় হায়, তাহলে তো মানুষ আমার সম্পর্কে কি ভাববে। আমার সম্পর্কে এই যে ধারণা মানুষ মনে করে যে না, উনি অত্যন্ত সুখী মানুষ, উনি অত্যন্ত মিষ্টভাষী ভালো মানের মানুষ, তাহলে তো এই ধারণাটা ভেঙে যাবে। তারা দেখবে যে না, উনি দেখি ওনার এরকম অনেক মিসবিহেভ করেন, ওনার ভিতরে এই ধরনের আচরণ আছে। আমরা সন্তর্পণে নিজেদেরকে আড়াল করতে চাই, এবং এটা করার মাধ্যমে আমরা নিজেদের সুখকে নিজেরাই নষ্ট করে ফেলছি, হরণ করে ফেলছি। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি। 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে আমি যদি সোশ্যাল মিডিয়ার এই দৃশ্যগুলি দেখে আমার ভিতরেও যদি তৈরি হয় যে দুনিয়ার মানুষ, অধিকাংশ মানুষ আমার চারিদিকে, এই যে আমার বন্ধু বান্ধব, ওনারা কত সুখী, তখন সেটা নিয়ে যদি আমি ঈর্ষান্বিত হই, ঈর্ষান্বিত হওয়াটা খারাপ নয়, যেটা আমি একটু আগেও বলেছি, এটাও একটা স্বাভাবিক আবেগ। কিন্তু আমাকে সবকিছুকে বিচার বিশ্লেষণ করতে হবে, জাজমেন্ট করা না। বিচার বিশ্লেষণ করা মানে জাজমেন্টাল হওয়া না, অ্যানালাইটিক হতে হবে। কি রকম অ্যানালাইটিক? এটা হচ্ছে লার্নিং এর জন্য। হ্যাঁ, আমার ভিতরে ঈর্ষা অনুভব হচ্ছে, আমি ছবিতে দেখছি যে আমার একজন কলিগ বা তার ফ্যামিলি খুব সুন্দর বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, তাদের চমৎকার চমৎকার ফটো দেখা যাচ্ছে। আই এম ফিলিং জেলাস অফ দেম। ইয়েস, আই ডু। এটাকে অস্বীকার করার কিছু নেই। যত বেশি এটাকে আমি এমব্রেস করব, তত বেশি আমি প্রশান্তি অনুভব করব, এবং ওই বন্ধু বা তার ফ্যামিলির সাথে যখন আমার ইন্টারাকশন হবে, তখন আমি হাসি মুখে কথা বলতে পারবো। হ্যাঁ, কেমন আছো? কারণ আমি আমার ভিতরে যে ঈর্ষা অনুভব হয়েছিল সেটাকে আমি তো আপন করে নিয়েছি। ওটাকে আমি তাড়ানোর চেষ্টা করিনি যে কেন আমার ভিতরে ঈর্ষা হবে, এটা তো হতে পারে না, এটা তো হওয়া ঠিক না। আমি তো নিজেকে অনেক ভালো মানুষ মনে করি, ভালো মানুষের খোলস আমার নো। ইয়েস, আই এম ফিলিং জেলাস অফ দেম। ইয়েস। তাহলে যখন আমি ইয়েস বলি নিজেকে, অলওয়েজ ইয়েস টু এভরিথিং আই ফিল, তখন আমি সবার সাথে ওই রকম ভাবে ওয়েলকামিং এবং এন্টারটেইনিং আচরণ করতে পারবো। আবার সেই যাকে থেকে আমি ঈর্ষান্বিত হয়েছিলাম তাকেও আমি হাসি মুখে বরণ করতে পারবো। কিন্তু যদি ইন দ্য ফার্স্ট প্লেস ওই
ঈর্ষাটাকে আমি তাড়ানোর চেষ্টা করতাম, না 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 ঈর্ষা হচ্ছে, এটা ঠিক না, কেন হচ্ছে কেন হচ্ছে। তাহলে ওই ব্যক্তি বা ওই ফ্যামিলি যখন আমার সাথে দেখা হতো তাদের, তখন কিন্তু আমার বুকটা কালো হয়ে যাবে, কারণ আমি নিজের সাথে যুদ্ধ করছি। তাদের এই যে সাফল্য বা তাদের এই যে সুন্দর ভ্রমণ দেখে আমি ঈর্ষান্বিত হয়েছিলাম, সেটাকে আমি নিজেকে ওটাকে মানতে পারছি না। ওই যে যুদ্ধ, আমার ভিতরে যুদ্ধ চলছে, যুদ্ধাবস্থায় কি আমি হাসি মুখে কথা বলতে পারবো না। তাহলে তারাও দেখবে, তারাও বুঝবে যে না, আমাদেরকে দেখে উনি তো খুশি হচ্ছেন না, ওনার মুখটা কেমন বেজার হয়ে আছেন। তাহলে এই যে বাস্তবতাটা আমরা যা ভাবি তার চাইতে অনেক অন্যরকম। এটাই হচ্ছে জীবনের ম্যাজিক। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে শ্বাস ছাড়তে থাকি। তাহলে বাস্তবতাটা হচ্ছে ওই যে আমি যাকে দেখে ঈর্ষান্বিত হলাম, উনি ওনার জীবনের শ্রেষ্ঠতম মুহূর্তগুলিকে উনি প্রকাশ করেছেন। কিন্তু এটা আমার জন্য জাস্টিফিকেশনের বিষয় না। আমি এভাবে নিজের ঈর্ষাকে জাস্টিফাই করতে পারি না যে না, ওই ব্যাগটা তো যতই হাসি মুখ দেখাক, সে অনেক ঝামেলায় আছে, কষ্টে আছে, সে এগুলিকে ঢাকতেছে। সুতরাং এইভাবে আমি যদি জাস্টিফাই করার চেষ্টা করি, তাহলে আমি আরো নিজেকে আরো বুবির চাপ, আরো ফাঁদের মধ্যে ফেলা হবে, নিজের আরো সর্বনাশ করা হবে। কারণ আমি এড়ানোর চেষ্টা করছি। কি এড়ানোর চেষ্টা করছি? ওই যে আমার ভিতরে যে ঈর্ষার অনুভূতি তৈরি হচ্ছে, এটা হচ্ছে একেবারে বেসিক, এটা হচ্ছে ন্যাচারাল, স্পন্টেনিয়াস। এটাকে আমি বিভিন্নভাবে রেশনালাইজ করার চেষ্টা করছি, নিবৃত্ত করার চেষ্টা করছি যে না, আমি ওনার প্রতি ঈর্ষা অনুভব করছি, এটা ঠিক না। কারণ আসলে ওনার এই যে হাসি মুখ, এই যে ওনার আনন্দ, এটা হচ্ছে একটা খুব ক্ষণিকের অবস্থা। আসলে উনি অন্য সবার মতনই, ওনার ভিতরে আনন্দ আছে, দুঃখ আছে, শুধু আনন্দের দৃশ্যটা উনি দেখাচ্ছেন। সুতরাং আমার ঈর্ষান্বিত হওয়ার কিছু নেই। এরকম রেশনালাইজ করার চেষ্টা হচ্ছে নিজের ক্ষতি নিজে ডেকে আনা। আমি কোনো কিছুকে রেশনালাইজ করব না। এটা একটা পিওর ইমোশন, ঈর্ষা। I will entertain it. Yes, I am feeling jealous, envious. Yes, I do. এটাকে আপন করা, এটাকে ভালোবাসা। আমার ভিতরে ঈর্ষার অনুভূতিটাকে ভালোবাসা। এটা তো একটি উদাহরণ, সব অনুভূতির ক্ষেত্রে একই কথা। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমাদের একটা এমব্রয়ডারি বা একটা সুন্দর সূচিকর্ম, তার যেমন একটা পাশে সুন্দর ডিজাইন আছে, সেই সুন্দর এমব্রয়ডারি করার জন্য তার পিছনে কিন্তু সুতার অনেক হিজিবিজি থাকে, ইন্টিকেট অনেক রকম আঁকা, মানে যেটার ভিতরে হিজিবিজি সুতার কারুকাজ থাকবে। এটাই স্বাভাবিক। যারা এমব্রয়ডারি করেছেন বা সুইয়ের কাজ করেছেন, সুই সুতার কাজ, তারা এটা জানেন। তো আমাদের জীবনটাও তাই, আমরা প্রত্যেকেই তাই। আমরা শুধুমাত্র বাহ্যিক একটা দিককে প্রাধান্য দেই, এটাকে আমরা ডিসপ্লে করি, আর যেটা ভিতরের, যেটা হিজিবিজি সুতার দাগ, সুতার যেটা অংশ, সেটাকে আমরা গোপন করার চেষ্টা করি। এবং অন্যদের কাছ থেকে গোপন করতে করতে আমরা নিজেদের কাছ থেকে ওটা গোপন করা শুরু করি। আমরা মনে করি অ্যাজ ইফ দে ডু নট এক্সিস্ট। কিন্তু ওগুলি যদি না থাকতো, আমার সুন্দর বাইরের বাহ্যিক ডিজাইনটাও হতো না। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে একই রকম, আমরা বাইরে আমরা মানুষকে যতটুকু দেখাতে চাই, আমাদের ভিতরের অনেক কিছু প্রত্যেকের মধ্যে আছে যেটা আমরা দেখাতে চাই না। কিন্তু এইটাই হচ্ছে স্বাভাবিকতা। আমার ভিতরে সব রকম বৈশিষ্ট্যই থাকবে। আমার ভিতরে মানবতা বোধ, মানুষের প্রতি ভালোবাসা, দয়া, মমতা ইত্যাদি যেমন থাকবে, আমার ভিতরে রাগ, ক্রোধ, ঘৃণা, অভিমান, লোভ এগুলিও থাকবে, স্বার্থপরতা এগুলিও থাকবে। তাহলে এই যে আমার স্বার্থপরতা, আমার ঈর্ষা, আমার ঘৃণা, আমার লোভ, লালসা, এগুলি
থেকে যত বেশি আমি পালানোর চেষ্টা করব, এগুলিকে আমি যত বেশি টেম ডাউন করার চেষ্টা করব, তত বেশি আমি ব্যর্থ হব। কারণ নেচারের এগেনস্টে কেউ যেতে পারে না। আমি চাইলে আমার শরীরে ধর্মগ্রন্থির নিঃসরণটাকে বন্ধ করে দিতে পারি না। আমি যদি জোর করি এটা একসময় এটা রিকয়েল করবে, এটা একটা আরো খারাপভাবে এটার প্রকাশ ঘটবে। আমি যদি রাগ দমন করার চেষ্টা করি, ক্ষণিকের জন্য মনে হবে বাহ, আমি তো সুন্দরভাবে আবার রাগটা দমন করতে পারলাম, কিন্তু এটা জোর করে সেই মানে ইসের মতন একটা বাষ্পীয়, যখন একটা বড় বিস্ফোরণ হয়, প্রেসার কুকারে যেমন ভেন্ট না করলে ওটা একসময় বড় বিস্ফোরণ হতে পারে, ঠিক সেরকম আমি যদি জোর করে চাপিয়ে রাখি তাহলে একসময় ওটা আরো ভয়াবহ ক্ষতিকরভাবে প্রকাশিত হবে। আবারও ব্রিথিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমাদের পরবর্তী মেডিটেশনের সেশন হবে মাইন্ডসেট। কারণ মাইন্ডসেট বা মনের অবস্থা, এটা নিয়ে অনেক রকম ভুল ধারণা আছে। কারণ অনেকেই বলেন যে মাইন্ডসেটের মাধ্যমে আমরা যদি পজিটিভ মাইন্ডসেট গ্রহণ করতে হবে, কিন্তু আসলে গ্রহণ করার কিছু নাই। কিন্তু তারপরেও এক্ষেত্রে কিছু নতুন সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট আছে, কিছু নতুন রিসার্চ আছে, সেগুলি নিয়ে আমাদের পরবর্তী সেশনে আমরা কথা বলবো। আবারও ব্রিথিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে শ্বাস ছাড়তে থাকি। তাহলে আমাদের পরিবর্তন করার কিছুই নাই। আমরা ইতিমধ্যে উই আর লিভিং বিইং, আমরা এই মুহূর্তে যা ন্যাচারালি যেটা হওয়ার আমরা সেটাই। উই আর অলরেডি ইট, উই আর অলরেডি আওয়ারসেলফস, উই আর অলরেডি ন্যাচারাল। এবং আমাদের যেটা হবার প্রাকৃতিকভাবে সেটা আমরা হয়ে আছি। সুতরাং আমাদের কোনো কিছু নতুন করার নেই, আর বেশি নিজের ইমপ্রুভমেন্টের কিছু নেই। যেমন আমরা যদি সূর্যের কথা চিন্তা করি, সূর্যকে গিয়ে আরো শাইন করতে হবে, তাকে আরো কিরণ দিতে হবে। সূর্যকে কিরণ দিতে বলাটা যেরকম হাস্যকর, বা একটা সমুদ্রকে তাকে আরো সিক্ত হতে হবে, এটা বলা যেমন হাস্যকর, ঠিক সেরকম আমাকে আরো বেশি মানবতাবাদী হতে হবে, আমাকে আরো বেশি ধৈর্যশীল হতে হবে, আরো বেশি পরিশ্রমী হইতে হবে, আরো বেশি অ্যাচিভার হইতে হবে, আরো অর্থ সংগ্রহ করতে হবে। এই রকম হবে হবে হবে, আমার ভিতরে পরিবর্তন আনতে হবে। এটাও সেরকম সমুদ্রকে আরো সিক্ত হতে বলার মতন, সাজেশনের মতন। তাহলে এগুলির কোনো প্রয়োজনই নেই। আবারও ব্রিথিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে মনে হতে পারে আমি যদি কোনো চেষ্টাই না করি, পড়াশোনাই না করি, তাহলে আমাকে পরীক্ষার খাতায় কে নাম্বারটা দেবে, আমাকে মাসের শেষে আমার যে বিলগুলি কে পরিশোধ করবে। এইটা পরিশোধের চিন্তাটা ছেড়ে দিতে হবে। প্রকৃতিতে অন্য কোনো প্রাণীকে তার খাওয়ার জন্য, থাকার জন্য টাকা পয়সা উপার্জনের চিন্তা করতে হয় না, সে তার ন্যাচারাল ফ্লো অনুযায়ী চলে। একটা পিঁপড়া যে ঘুরে ফেলে, আমরা বোকার মতন আমাদের ছোটবেলা থেকে রচনা বইয়ে শিখে এসেছি যে পিঁপড়ার মতন পরিশ্রমী। হোয়াই? আমরা এটা বলা উচিত ছিল, এটা আমরা শিখিনি যে প্রত্যেকের প্রাকৃতিকভাবে যেভাবে চলার সেইভাবে চলা। কারণ একটি পিঁপড়া সে নিজেকে কখনো পরিশ্রমী মনে করে না। আবারও ব্রিথিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে শ্বাস ছাড়তে থাকি। আমরা মানুষ হিসাবে আমাদের যে চিন্তা ভাবনা, সীমিত জ্ঞান, সেই জ্ঞানের আলোকে আমরা অন্যকে বিচার করতে চাই, অন্যের উপরে আমাদের সেই অন্যকে হিউম্যানাইজ করতে চাই। এই জন্য আমরা একটা পিঁপড়াকে দেখে মনে করি পিঁপড়াটা অনেক পরিশ্রমী। একটা স্লথ, এক ধরনের প্রাণী, পিপিলিকা ভ্রুক, যারা খুব ধীরে ধীরে চলে, তাদেরকে আমরা বলি যে সে হচ্ছে স্লথ। তাদেরকে দিয়ে আমরা, মানুষ যে ধীর গতি সম্পন্ন, তাকে আমরা বলি এ একদম স্লথ হয়ে, স্লথের মতন তার চলাফেরা। তাহলে আমরা আমাদের ক্ষুদ্র মাপকাঠি দিয়ে প্রকৃতির সবকিছুকে মাপার চেষ্টা করি, এটা হচ্ছে মূর্খতা, অর্বাচীনতা।
এর চাইতে বড় অজ্ঞানতা আর কিছু হতে পারে না। তাহলে মাপকাঠি বলে কিছুই নেই, সূর্য চন্দ্রকে দিয়ে মাপার কিছু নেই, যে আমরা শুধুমাত্র হিসাবের জন্য মাপি যে সূর্যের চাইতে পৃথিবী কতটুকু ছোট, কিন্তু তার মানে এই নয় যে পৃথিবীকে সূর্যের মতন বড় হতে হবে। ঠিক সেই রকম আমরা যে মাপকাঠি দিয়ে মাপি, একটা পিঁপড়াকে আমাদের মাপকাঠিতে মনে হয় পরিশ্রমী, সারাক্ষণ পরিশ্রম করছে, মৌমাছি পরিশ্রম করছে, আমাদেরকেও এরকম হতে হবে। সেটা হচ্ছে সে একটি আপেলকে কমলা হতে হবে, একটা গোলাপ ফুলকে গাঁদা ফুল হতে হবে, এই ধরনের একটি অবাস্তব হাস্যকর কল্পনা এবং চেষ্টা। তাহলে আমরা সারা জীবন এরকম কত নির্বুদ্ধিতা করে এসেছি, এটা আমরা মানতে পারি না, আমাদের কগনিশন এটাকে মানতে দেয় না। সে মনে করে না আমি এত বোকা প্রমাণিত হব, এটা আমরা মানতে পারি না। এই জন্য আমরা রিজিড হয়ে যে না আমাকে এটা করতেই হবে, আমাকে এরকম চেষ্টা করতে হবে, আমি যা শুনলাম এটা আমার ক্ষেত্রে সঠিক না। আমাদের মনের মধ্যে রেজিস্ট্যান্স তৈরি হয়, এটাকে বলে সানকেন কস্ট ফ্যালাসি। সারা জীবন আমি ভুল করেই এসেছি, এখন যখন কেউ বলল ভুলের কথাটা, তখন আমার মনে হয় আই হায়, তাহলে আমাদের সবটা জীবনটাই বৃথা হয়ে গেল, এটাকে মেনে নেওয়া যায় না। তখন আমরা আবার রেজিস্ট করি, না এটা সঠিক না, না আমি ঠিক পথেই আছি, ঠিকই চিন্তা করেছি। আবার ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে শ্বাস ছাড়তে থাকি। আমরা আবারও আরেকবার ব্রিদিং এক্সারসাইজ করব, তারপরে আমরা চোখ মেলে তাকাবো। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা এবার চোখ মেলে তাকাতে পারি। আমাদের মেডিটেশন সেশনের পরে কিন্তু সবার খুব রিল্যাক্সিং একটা অনুভূতি হয়। এটা যারা পরে করবেন, এখানে যে খোকন ভাই আছেন, এটা সবাই আমরা এক্সপিরিয়েন্স করি, যারা রেগুলার এখানে মেডিটেশন করি সবাই আমরা এটা অনুভব করি। মনে হয় যেন একটা সুন্দর ঘুম থেকে উঠলাম, অথচ ব্যাপারটা কিন্তু কাউন্টার ইনটিউটিভ, মানে স্ববিরোধী। কারণ এতক্ষণ কিন্তু আমরা মেডিটেশন, ওই যে সুন্দর একটা ফুলের বাগানে শুয়ে আছি, চারিদিকে বাতাস, সুন্দর জেন্টল ব্রিজ বইছে, হ্যাঁ, পাখির কিচির মিচির ডাক শোনা যাচ্ছে, এরকম কিন্তু কোনো আলাপ করিনি। বরং আমি যেগুলি বলেছি খুব জোরালো ভাবে বলেছি, তাই না, অ্যাসার্টিভ ওয়েতে বলেছি। তাহলে এই যে বলা সত্ত্বেও আমরা এত ভালো অনুভব করছি কেন? কারণ এটা হচ্ছে একটা গ্রুপ ইফেক্ট। হ্যাঁ, আমাদের ব্রেইন সিনক্রোনাইজড থাকে, যার ফলে আমরা আমাদের যেই কথাগুলি আমি বলেছি সেই কথাগুলি আমাদের ব্রেইনে আরো বেশি মাত্রায় এটা ইফেক্টিভ ওয়েতে কাজ করবে। তাহলে আমাদের ফেসবুক লাইভের সেশন এখানে আমরা সমাপ্ত ঘোষণা করি। আর যারা অনলাইনে আমার মিটিংয়ে জুমে আছেন, তাদের সাথে আমরা আরো কিছুটা ডিসকাশন করব। সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী সপ্তাহে থাকার জন্য। আসসালামু আলাইকুম।